আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো শুরু করতেছি। চেঞ্জিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, যা আমাদের এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই দরকার। পরীক্ষায় তাদের একটা প্যারার নাম চেঞ্জিং সেন্টেন্স, অনেকে এটা ভুল করে। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ক্লাসটি করলে আমরা চেঞ্জিং সেন্টেন্সে আশা করি কোনো সমস্যা থাকবে না এবং আহ, আমরা চেঞ্জিং সেন্টেন্স সমাধান করতে সক্ষম হব। তো শুরু করা যাক চেঞ্জিং সেন্টেন্স। আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স তিন ধরনের হয়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। প্রথমে আমাদেরকে জানতে হবে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি। সো এটা ডেফিনেশন হলো যে যে সেন্টেন্সটা একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে এবং কোনো কনজাংশন থাকে না, এটাকে হচ্ছে সিম্পল সেন্টেন্স। বা কমপ্লেক্স সেন্টেন্স পড়তে হলে আমাদের যে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তো এই ধরনের একটা যে আমাদের সমস্যা হয়, এই সমস্যা থেকে পরিত্রাণ করার জন্য আমি তোমাদের জন্য একটি টেবিল নিয়ে আসলাম, যে টেবিলটার মাধ্যমে খুব সহজে সেন্টেন্সের ডেফিনেশন, অর্থাৎ যে কোনটা কোন সেন্টেন্স এবং কিভাবে সেন্টেন্সটা আইডেন্টিফাই করা যায়, যে খুব সহজে বুঝতে পারো। তো চলো আমরা টেবিলটা দেখি। টেবিলটা হলো যে এই যে টেবিল, এই টেবিলের মধ্যে প্রথম আমরা লিখতেছি সিম্পল সেন্টেন্স, সিম্পল, তারপর হলো কমপ্লেক্স, তারপর হলো কম্পাউন্ড। এখানে আমি তিনটি সেন্টেন্স লিখলাম: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন আমরা সংখ্যা দিয়ে দিচ্ছি। এখানে এখানে সাবজেক্ট একটি, এখানে ফাইনাইট ভার্ব দিলাম একটি এবং কনজাংশন দিলাম জিরো, অর্থাৎ এখানে নাই। ঠিক আছে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক, যেহেতু একের অধিক আমরা দুটি দিলাম দুটি, এবং ফাইনাইট ভার্ব দুটি এবং কনজাংশন একটি। আর সর্বশেষ যেটা কম্পাউন্ড, এখানে দুটি দিলাম, এখানে দুটি, এখানে একটি। ঠিক আছে। তাহলে ডেফিনেশন আমরা কিভাবে পড়তে পারি? যে প্রথমত সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব আর কোনো কনজাংশন থাকবে না, তাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স বলবো। আর যে সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট, মানে দুটি সাবজেক্ট থাকবো, দুটি ফাইনাইট ভার্ব থাকবো এবং একটি কনজাংশন থাকবো, তা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এবং সর্বশেষ যেটা আছে কম্পাউন্ড সেন্টেন্স, একটি সাবজেক্ট, সরি দুটি সাবজেক্ট, দুটি ফাইনাইট ভার্ব এবং একটি কনজাংশন, তাকে কি বলা হয়? কম্পাউন্ড। এখন আমাদের প্রবলেমটা হলো যে এই কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এই দুটো কোড একই হয়ে গেল। ঠিক আছে। এই দুটো যদি এক হয়ে যায় তাহলে আমাদের সমস্যা। এবার কিভাবে বুঝবো? এই বোঝার জন্য আমাদের কিছু কনজাংশন গুলো আছে। এই সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন এক এবং কম্পাউন্ডের কনজাংশন গুলাই এক। ঠিক আছে। আমি যদি এখানে লিখে দেই, যেমন কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন গুলো কি হয়, কমপ্লেক্স হয় দো, although, as, since, when, তারপরে হয় if, unless, so that, বা WH word। if, unless, so that, WH word ইত্যাদি আরো থাকতে পারে। তো কমন যেগুলো আছে, এখন আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সটি চিনতে যাই, এখানে কি আছে যে দুটি সাবজেক্ট, দুটি ফাইনাইট বা একটি কনজাংশন। কনজাংশন কোনগুলো হবে? কমন কিছু কনজাংশন আমি এখানে লিখে দিলাম, যে দো, অলদো, অ্যাজ, সিন্স, হোয়েন, ইফ, আনলেস, দো, অলদো, দ্যাট, সো দ্যাট, অথবা এই ধরনের যে কনজাংশন গুলো যেখানে থাকবে, এটাকে আমরা বলতে পারি কি? কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সের জন্য যে কমন তিনটা কনজাংশন আছে, আমরা শুধু চেঞ্জিং সেন্টেন্স করতে যেগুলো লাগে, যদিও কম্পাউন্ডের কনজাংশন হয় প্রায় অনেকগুলোই হয়, কিন্তু তিনটা কমন, যে তিনটা কমন আমরা তিনটা কমন লিখে দিচ্ছি। এই তিনটা হলো এন্ড, অর এবং বাট। এই তিনটা কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সের জন্য। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যে সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি করে কনজাংশন থাকবে, এটা কমপ্লেক্স, কম্পাউন্ড দুটোই বোঝায়, এটা সংজ্ঞা। কিন্তু চিনার ক্ষেত্রে তো সমস্যা। তো চিনার জন্য আমি বুঝিয়ে দিলাম যে কোন কনজাংশন গুলো, কমপ্লেক্সের কনজাংশন গুলো এক এবং কম্পাউন্ডের কনজাংশন গুলো কি? এক। ঠিক আছে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেই, যেমন এখানে যদি লিখি
Though he is poor, he is honest. Though he is poor, he is honest. এই যে সেন্টেন্সটা লিখলাম, এখানে কয়টি সাবজেক্ট আছে? এখানে সাবজেক্ট আছে, সরি, একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব দুইটা আছে, এখন কনজাংশন আছে কি দো অলদো, ঠিক আছে। আবার এই সেম সেন্টেন্সটা আমরা কম্পাউন্ড করলে কি হয়? হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। তাহলে এখানে আমরা দেখতেছি বাট নামক কনজাংশনটা আছে, এখানে কনজাংশন আছে কোনটা? দো অলদো কনজাংশন আছে, ঠিক আছে। তাহলে এখানে দুটি সাবজেক্ট, এখানে দুটি সাবজেক্ট, তাহলে শুধু পৃথক করে কি কনজাংশন। আর সিম্পল সেন্টেন্স যেটা বলছিলাম, একটি মাত্র সেন্টেন্স সাবজেক্ট থাকবে, যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা একটা সিম্পল বাক্য, একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে, এটা সিম্পল। তো আমরা এতক্ষণ শিখলাম যে কিভাবে একটা সেন্টেন্সকে আমরা শুধু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা কিভাবে সেন্টেন্স বলে, এবং এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে চিনবো, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি যে সেন্টেন্স গুলো কিভাবে পরিবর্তন করে, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কিভাবে পরিবর্তন। মূলত আমাদের এটাই কাজে আসে, পরীক্ষার জন্য এটাই কাজে লাগবে, সেন্টেন্সের পরিবর্তন গুলা, ঠিক আছে। তো পরিবর্তন করতে হলে আমরা কি করতে হবে? আমরা বেশি নিয়ম পড়াবো না, মাত্র 5 থেকে 6টার মতো নিয়ম বা 7টা এই ধরনের নিয়ম পড়াবো। এই নিয়মগুলো যদি আমরা পড়তে পারি, আশা করি আমাদের পরীক্ষায় ফুল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে জটিলতা আছে এটা কেটে যাবে। তো শুরু করা যাক। আমি প্রথমে যে রুলসটা দিচ্ছি তা হলো দো বাট ইন স্পাইট অফ, এই তিনটা একসাথে সম্পর্ক। যেমন যে সেন্টেন্সে দো থাকবে, যে কমপ্লেক্স সেন্টেন্সে দো থাকবে, সে কম্পাউন্ডে বাট হবে, আর সে সিম্পল সেন্টেন্সে কি হবে? ইন স্পাইট হবে। এই তিনটা একটা সম্পর্ক আছে, আমরা সম্পর্কটা একটু দেখি। যেমন আমি যদি একটা সেন্টেন্স এখানে লিখি যে দো হি ইজ পুর ইজ অনেস্ট, আমরা প্রথমে জানতে হবে যে সেন্টেন্সটা লেখা আছে এটা কোন সেন্টেন্সে আছে। আমরা তো জানি যে সেন্টেন্সে দো অলদো যে কনজাংশন গুলো বলছিলাম, দেখো আমরা এখানে যে কনজাংশন গুলো লিখছিলাম, যে এই যে দো অলদো, অ্যাজ, সিন্স, হোয়েন, ডাব্লিউএইচ ওয়ার্ড, ইফ, আনলেস, সো দ্যাট বা ডাব্লিউএইচ ওয়ার্ড, এইগুলো থাকলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন এটা যেহেতু আমরা শুরুতে দেখতেছি দো আছে, এই দু লেখাটা আছে, এটা কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এই দো অথবা অলদো যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই, আমাদের কি করতে হবে? কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে প্রথমে আমাদের এই দো কিংবা অলদো এটাকে আমরা কেটে দিতে হবে, ঠিক আছে। এই কনজাংশনটা কাটা যাবে, এটা কেটে দিয়ে আমরা কি করব? প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি আছে? হি ইজ পুর। হি ইজ পুর লেখার পরে এখানে যে কমাটা আছে, কমার পরিবর্তে শুধু বাট লিখবো, বাট হি ইজ অনেস্ট। আশা করি সবাই বুঝতে পারছি যে দো কিংবা অলদো যুক্ত যে সেন্টেন্সটা আছে, ওই সেন্টেন্সটাকে যদি আমরা কি করতে পারি, কি করতে চাই? কমপ্লেক্স সেন্টেন্স, সরি, কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই, ওই দো কিংবা অলদো নামক যে কনজাংশনটা আছে, ওই কনজাংশনটা বাদ, এটাকে আমরা বাদ দিয়ে দেবো, তারপরে শুধু কমার পরিবর্তে বাট লিখবো। আর এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই, আমাদের কি করতে হবে? প্রথমে সিম্পল সেন্টেন্স করতে হলে আমরা প্রথমে লিখতে হবে ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ লেখার পরে আমরা এখানে যে সাবজেক্টটা আছে, সাবজেক্টের পসেসিভ লিখতে পারি। আর কেউ যদি আমরা পসেসিভ না জানি, সাবজেক্টের পসেসিভ বলতে আমরা জানি সাবজেক্টের পসেসিভ কোনগুলা, যেমন আই আছে, আইয়ের পসেসিভ মাই, উইর পসেসিভ হলো আওয়ার, তারপরে হি এর পসেসিভ হলো হিজ, তারপরে শি এর পসেসিভ হলো হার, দেয়ার পসেসিভ হলো দেয়ার, এবং ইটের পসেসিভ হলো ইটস, ইউর এর পসেসিভ ইউ, ঠিক আছে। এই পসেসিভ আমরা যারা জানি, যে পসেসিভ গুলো যারা জানি, তখন ইনস্পাইট হবে পরে সাবজেক্টে যে পসেসিভ ফর্মটা আছে, যেমন এই হি এর পসেসিভ ফর্ম বা হি এর পসেসিভ ফর্ম আমরা কি লিখবো? হিজ লিখবো, ঠিক আছে। এখন কেউ যদি আমি পসেসিভ ফর্মটা না জানি, হয়তো অনেকে নাও জানতে পারে পসেসিভ ফর্মটা, বা হঠাৎ তার খেলা আসতেছে না, যদি পসেসিভ ফর্ম আমরা না জানি, তাহলে পসেসিভ বাদ দিয়ে আমরা শুধু ভার্বের সাথে আইএনজি লিখে দিলে চলবে। এখন ভার্ব কোনটা? ভার্ব হলো ইজ, আমরা জানি বি ভার্ব কয়টা? 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা হলো বি ভার্ব।
এই বি ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত কিভাবে করি? বি বা পাঁচটা বি ভার্ব আইএনজি ফর্মের নাম হলো কি? বিং। বিং, তারপর লিখবো পুর, কমা ইজ অনেস্ট। তো আশা করি আমরা বুঝতে পারছি যে যে সেন্টেন্সটা যে কিভাবে যুক্ত দো কিংবা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করা যায় এবং সিম্পল সেন্টেন্সে করা যায়। আমি আবার এটা রিপিট করতেছি যে যদি দো থাকে কমপ্লেক্স করার সময় কমার পরিবর্তে বাট বসবে এবং দো কাটা। আর সিম্পল করার সময় আমরা ইনস্পাইট অফ লিখবো, ডিসপাইট লেখা যায়, এখানে ডিসপাইটও লেখা যায়, ডিসপাইট লিখলে অফ লিখতে হয় না, আর ইনস্পাইট লিখলে অফ লিখতে হয়। এখানে যদি আমরা পজিটিভটা মনে হয় আমার লিখবো, যদি আমরা পারি পজিটিভ লিখবো, আর যদি না পারি শুধু ভার্বের সাথে আইএনজি লিখে দিলেও চলবে। আর এটা শিখা একটা কবিতার মতো একটা নিয়ম আছে। আমরা আমার এক স্যার, শ্রদ্ধা এক স্যার, ওনার কাছ থেকে একটা কবিতা শিখছিলাম যে এই নিয়মের যে কমপ্লেক্সে, এই কবিতাটা এভাবে আর কি, তোমরা কেউ যদি চাও এটা মুখস্থ রাখতে পারো যে কমপ্লেক্সে দো কম্পাউন্ডে বার সিম্পল ইনস্পাইট অফ, এটাই শর্টকাট। এই কবিতাটা আমার কোন এক স্যার থেকে, আমি যে কলেজে পড়াশোনা করছি ওই স্যার কাছ থেকে শেখা। এই কবিতাতে আমি আবার বল দিচ্ছি যে কেউ যে এই কবিতার মাথা রাখতে পারে ওই কবিতা দিয়েও লিখতে পারে যে কমপ্লেক্সে কি বসে, কমপ্লেক্সে দো কম্পাউন্ডে বার সিম্পল ইনস্পাইট অফ, এটাই শর্টকাট। তাহলে কি হয়, কমপ্লেক্সে দো বা অলদো থাকবো, কম্পাউন্ড করার সময় বাট হবে, আর সিম্পলে কি হবে, ইনস্পাইট অফ, এতটুকু। তো আমি আশা করি সবাই যে দো কিংবা অলদো যে নিয়মগুলো আছে বা বাটের নিয়মগুলো আছে এটা আমরা সবাই আশা করি এটা পারবো। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী নিয়মে। পরবর্তী যে রুলসটা তা হলো as, since, when। এই তিনটা as, since, when, এই যে তিনটা নিয়ম আছে আমরা দেখতেছি, এই তিনটা নিয়ম as, since, when, as, since, when। as, since হতে আমরা সবাই জানি কারণে, এটা যেহেতু অর্থে ব্যবহৃত হয় বা কারণে অর্থে ব্যবহৃত, আর when দিয়ে সময় বোঝায়। এই তিনটা কনজাংশন যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে এটাকে আমরা কম্পাউন্ড কিভাবে করি? দেখো, এমন যদি হয় as I was ill, I could not go to school। এই যে সেন্টেন্সটা আমরা ওই কনজাংশনে লিখছিলাম যে as, since, when, এগুলো থাকলে একটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। যেহেতু এখানে as আছে, এটা কোন সেন্টেন্স? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। ঠিক আছে, তো কম্পাউন্ড করব, তো কম্পাউন্ড করতে হলে কি কি করতে হয়? as, since, when, as, since, when থাকলে কম্পাউন্ড করার সময় এখানে আমরা এন্ড লিখবো। ঠিক আছে, ওইখানে লিখছিলাম দো থাকলে বাট, এখন লিখবো কি এন্ড। তো আমরা as, since বাদ দিয়ে দেই, তাহলে কি হবে? শুধু I was, কি ছিল? I was ill, এবং এই কমার পরিবর্তে আমরা কি লিখবো? and I would not go to school। ওকে, তো আমরা কি বুঝতে পারলাম যে যদি কমপ্লেক্স সেন্টেন্সে as, since কিংবা when যে কোনো একটা থাকে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করার সময় প্রথম যে ক্লোজ মার্কারটা আছে, যে কনজাংশনটা আছে as বা since বা when, এটা আমরা বাদ দেব। বাদ দিয়ে কি লিখবো? কমার পরিবর্তে আমরা কি লিখে দিব? এখানে and লিখবো, বাকি যা আছে ঠিক থাকবে। এবং যে সিম্পল সেন্টেন্স যদি করতে চাই আমরা কি করতে হবে? এখানে একটা লক্ষণীয় ব্যাপার আছে যে সিম্পল করার সময় আমরা কি করা যায়, এটা সব মাথায় রাখবো। যদি আমরা মনে করি এই as বা since, এই যে as লিখলাম বা since আছে, এই দুটা দিয়ে, এই দুটা ক্লোজ মার্কার দিয়ে যদি কোনো কারণ বোঝায়, আমি যদি মনে হয় যে আসলে আমি অসুস্থতার কারণে যাইতে পারি না, তাহলে আমরা বিকজ অফ লিখবো। ঠিক আছে, বিকজ অফ দিয়ে শুরু করব। আর যদি মনে হয় না এটা কোনো কারণ বোঝায় না, এটা সিম্পল একটা সেন্টেন্স, তাহলে আমরা শুধু ভার্বের সাথে আইএনজি লিখবো। ঠিক আছে, যেমন আমরা যদি প্রথমে আমরা কারণ বোঝায় যে as, since যেহেতু কারণ বুঝাইছি, তাহলে আমরা প্রথম কি লিখবো? বিকজ অফ। ঠিক আছে, সো বিকজ অফ লেখার পরে আমরা আগের মতো পসেসিভ ফর্ম লিখবো। যদি পারি আই এর পসেসিভ মাই লিখতে পারি, না লিখলে আইএনজি লিখলেও চলবে। এই ওয়াজ এর আইএনজি ফর্মের নাম হলো কি? বিকজ অফ বিং ইল। বিকজ অফ বিং ইল, তারপর আমরা কি লিখবো? কমা লিখবো, আই কুড নট গো টু স্কুল। ঠিক আছে,
আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, যদি মনে করলাম যে এটা কোনো কারণ না, ইয়া মানে অসুস্থ ছিলাম স্কুলে যাই না, এমন ধরনের কোনো সেন্টেন্স যদি আসে, আমরা শুধু দুইটা যে ভার্ব আছে, প্রথম এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব আছে আর এখানে একটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে। প্রথম যে ভার্ব আছে ওই প্রথম ভার্বের সাথে আমরা শুধু আইএনজি যুক্ত করে দেবো, বাকি ঠিক আছে। ঠিক আছে, সিম্পল করার সময় এটা এই নিয়মটা আমরা মাথায় রাখবো। যেমন যেহেতু প্রথম ভার্ব আছে কি ওয়াজ, এই ওয়াজের সাথে আইএনজি কি হবো, বিং, বিং ইল, আই কুড নট গো টু স্কুল। অসুস্থ হয়ে আমি স্কুলে যেতে পারিনি, এটা নরমাল একটা বাক্য। আর যদি আমরা কারণ কারণ কথার উল্লেখ করে আমরা বিকজ অফ দুটো লিখতে পারি। ঠিক আছে, আর এখানে যে প্রথম ভার্বের সাথে আইএনজি লিখছে, এখানে একটা নিয়ম আছে, যদি এই দুইটা সাবজেক্ট একই হয়, এখানে যে সাবজেক্টকে নির্দেশ করছে কমার আগে সাব প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ কমার আগে যে সাবজেক্ট এবং পরে যে সাবজেক্ট আছে দুটো সাবজেক্ট একই হয়, তখন প্রথম সাবজেক্টে বাদ দেওয়া যায়। কিন্তু যদি দুটো সাবজেক্ট ভিন্ন হয়, যেমন আমি যদি বলি as the weather was bad, we could not go to school. এটাকে আমরা কম্পাউন্ড করার সময় প্রথমে যে কাজটি করতে হবে, কম্পাউন্ড করতে আমরা সবাই জানি প্রথম যে কনজাংশন আছে এটা কাটা যাবে। আমরা প্রথম কি লিখবো, the weather was bad, এবং এই কমার পরিবর্তে আমরা কি লিখবো, and লিখবো। ঠিক আছে, and এবং বাকি যা আছে we could not go to school। এখন আসো আমরা সিম্পল করি। এই যে সিম্পল যদি আমরা করতে চাই কি হবে, সিম্পল করতে হলে আমরা জানি যে এস সিন্স থাকলে বিকজ অফ লিখবো। ঠিক আছে, এখন বিকজ অফ তো লেখা যায় কিভাবে, এস সিন্স থাকলে আমরা প্রথমে লিখবো কি, বিকজ 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 অফ লেখার পরে কি লিখবো, বিকজ অফ দা ওয়েদার্স থেকে আমরা পজিটিভ ফর্ম লিখবো ওয়েদার্স, তারপরে ভার্বের সাথে কি হয় আইএনজি, বিং ব্যাড, তারপর আমরা বাকিটা লিখতে পারি কি, উই কুড নট গো টু স্কুল, বাকি যা আছে আমরা তা লিখলাম। কিন্তু এটা যদি আমরা ওই যে সিম্পল ভাবে লিখি, যে বিকজ অফ না না লিখে যদি আমরা অ্যাসেন্সেস যুক্ত শব্দগুলা বিকজ অফ লিখলাম না, শুধু নরমাল লিখবো, তখন এটাকে আমরা সিম্পল করার ক্ষেত্রে আমরা অথবা দিয়ে লিখতেছি। শুধু দেখবো যে প্রথম যে সাবজেক্টটা আছে এবং দ্বিতীয় যে সাবজেক্টটা, অর্থাৎ কমার আগে এবং কমার পরে যে সাবজেক্ট আছে দুটো সাবজেক্ট কি এক নাকি ভিন্ন। ঠিক আছে, এখানে ওয়েদার একটা সাবজেক্ট আর উই একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট যদি ভিন্ন হয়, এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল করতে হলে প্রথম সাবজেক্ট লিখতে হবে, দা ওয়েদার যেহেতু আছে, দা ওয়েদার। ঠিক আছে, লিখার পরে এরপরে ভার্বের সাথে আইএনজি লিখবো, বিং ব্যাড, তারপরে we could not go to school। ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারলাম যে এস সিন্স ওয়ান থাকলে এটাকে কম্পাউন্ড করার সময় এস সিন্স ওয়ান বাদ দিয়ে কমার পরিবর্তে এন্ড হবে, এবং সিম্পল করার সময় দুটি নিয়মে করা যায়। যদি এস সিন্স যুক্ত সেন্টেন্সে কোনো কারণ বোঝায় তাহলে আমরা কি বিকজ অফ লিখবো, আর যেহেতু এস সিন্স এটা কারণেই বোঝায়, এখানে আমরা কি বিকজ অফ লেখাটাই ভালো। আর যদি না মনে করি বিকজ অফ লিখবো না, নর্মাল লিখবো। নর্মাল লিখতে হলে আমরা কি করতে হবে, প্রথমে লিখতে হবে, দেখতে হবে দুইটা সাবজেক্ট এক নাকি ভিন্ন। ঠিক আছে, যেমন এখানে দুইটা সাবজেক্ট একই ছিল, দুইটা আই ছিল, এখানে আমরা কি লিখা যায়, নরমালি প্রথমটার সাথে ভার্বের সাথে আইএনজি লিখে বাকিটা লেখা যায়। আর যে দুটো সাবজেক্ট ভিন্ন হয়, সাবজেক্ট কাটা যাবে না, সাবজেক্ট রাইখে ভার্বের সাথে আইএনজি লিখতে হয়েছিল। এজ এবং সিন্স এর ব্যবহার এখানে বাকি আছে, আরেকটা ব্যবহার, তাহলে হোয়েন এর ব্যবহারটা আমরা এটা শিখিয়ে দিচ্ছি, যে কখন যদি হোয়েন থাকে কি হয়। যেমন এমন যদি হয়, হোয়েন he reached যখন সে স্কুলে পৌঁছলো, the bell rang।
ঘন্টাটা বাজলো। সো এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে কম্পাউন্ড করতে চাই, প্রথমে কি করতে হবে, কম্পাউন্ড মানে প্রথম যে কনজাংশন আছে এটাকে কেটে দিতে হবে। তাহলে কি লিখবো, হি রিচ দ্য স্কুল, সে স্কুলে পৌঁছলো, এবং আমরা কমার পরিবর্তে কি লিখবো, এন্ড লিখবো, এবং বাকি যা আছে দা বেল রাং, ঘন্টা বাজলো। ঠিক আছে। আর যখন আমরা একটা সিম্পল সেন্টেন্স করবো, সিম্পল এই জিনিসটা সবাই আমাদের জানা রাখা ভালো। হয়েন দিয়ে যখন সময় বোঝায়, ঠিক আছে, হয়েন মানেই তো সময়, যখন সময় বোঝায় তখন আমরা সিম্পল করার সময় প্রথমে লাগবে কি, এট দা টাইম অফ, এট দা টাইম অফ লিখবো, তারপরে ভার্বের সাথে আইএনজি, যেহেতু ভার্ব আছে রিচ, আমরা রিচের সাথে কি লিখবো, আইএনজি লিখলে কি হয়, এট দা টাইম অফ রিচিং দা স্কুল, তারপরে কমা দা বেল রান। ঠিক আছে। তাহলে এখানে আমাদের ক্লিয়ার হলো যে হয়নের ব্যবহারটা, যে হয়ন দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে, হয়ন যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে এটাকে কম্পাউন্ড করার সময় আমরা কি করব, হয়নটা কাটা যাবে, কেটে দিয়ে আমরা কমার পরিবর্তে কি লিখবো, শুধু এন। আর সিম্পল করার সময় যেহেতু হয়ন একটা সময় নির্দেশ করছে, আমরা প্রথম লিখবো এট দা টাইম অফ, লিখবো এট দা টাইম অফ। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা চলে আসি আমাদের আরেকটি নিয়ম, তা হলো ইফ এর ব্যবহার। এটা খুবই কমন, আমাদের পরীক্ষায় খুবই আসে। এই যে ইফ যুক্ত, ইফ থাকলে কি হয়, একই কথা এন হয় এবং ওই দিক দিয়ে বাই হয়, মাথায় রাখতে হবে। আমরা এক্সাম্পল দিলে সবাই ক্লিয়ার হব। যে হয় এমন, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করব। প্রথমে কম্পাউন্ড করতে হলে প্রথম যে ইফ আছে আমরা ইট কাটতে হবে, শুধু ইফ কাটতে হবে না, ইফের সাথে যে প্রথম যে ক্লোজটা আছে, ইফ যুক্ত যে ক্লোজটা আছে এটাকে আমরা ইম্পারেটিভ করতে হবে। ঠিক আছে। আর তো ইম্পারেটিভ করতে হলে কি হয়, ইউ যেটা আছে ইউ কাটা, অর্থাৎ শুধু ভার্ব দ্বারা শুরু হবে। ভার্ব দ্বারা শুরু হলে আমরা কি লিখবো, প্রথমে লিখবো কি, ওয়ার্ক ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, এবং যে কমা আছে কমার পরিবর্তে লিখবো এন। তারপরে বাকি কি আছে, এন ইউ উইল শাইন ইন লাইফ। ঠিক আছে। আমরা বুঝতে পারছি যে কখনো যদি কি থাকে, ইফ প্লাস ইফ যুক্ত ক্লোজ থাকে, ইফ যুক্ত সেন্টেন্সে কমপ্লেক্সে যে কম্পাউন্ড করার সময় ইফ প্লাস যে সাবজেক্ট আছে আমরা সাবজেক্টটা কেটে দেবো, আর শুধু কমার পরিবর্তে কি লিখবো, এন। এবং সিম্পল, সিম্পল করার সময় কি করা যায় দেখো, সিম্পল করার সময় প্রথমে লিখবো বাই, বাই লেখার পরে ভার্বের সাথে আইএনজি যে ভার্ব আছে, ভার্ব কি, ওয়ার্ক, বাই ওয়ার্কিং হার্ড, কমা লিখে বাকি যা আছে তাই, উইল ইউ উইল শাইন ইন লাইফ। আশা করি সবাই বুঝতে পারছো ইফ এবং আনলেস এর যে ব্যবহার, ইফ এর ব্যবহারটা। আমি আবার বলছি, যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকবে, এটাকে কম্পাউন্ড করার সময় ইফ কাটা, শুধু ইফ না, ইফের সাথে যে সাবজেক্ট আছে এটা কাটা যাবে, এবং শুধু কমার পরিবর্তে কি লিখবে, আমরা এন্ড লিখবো। আর সিম্পল করার সময় বাই লিখবো প্রথমে, ভার্বের সাথে আইএনজি লিখবো। ঠিক আছে। তো আশা করি আমরা ইফ এর ব্যবহারটা বুঝি। তারপর হচ্ছে আনলেস এর ব্যবহার। আনলেস এর ব্যবহারটা একটু দেখো জটিলই, যেমন এখানে আছে ইফ প্লাস নট ইজ ইকুয়াল আনলেস, একই কথা। আনলেস যে অর্থ প্রকাশ পায় এবং ইফ প্লাস নট সেম অর্থই প্রকাশ পায়। ঠিক আছে। যদি না, এই দুইটাতে একটা থাকলে আমরা একটা দিয়ে বুঝাই। মনে করো যে লেখা আছে ইফ ইউ ডু নট রিড প্রপারলি, ইফ ইউ ডু নট রিড প্রপারলি ইউ উইল নট পাস ইন দা এক্সাম। এই যে লিখলাম, এখন এই সেন্টেন্সটাকে আমরা কি করব, প্রথমে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করব। কম্পাউন্ড করতে হলে যদি শুধু ইফ থাকে আমরা ইফের সাথে সাবজেক্ট সহ ইউ কেটে দিতাম, আর যদি নট যুক্ত থাকে ইফের সাথে আমরা ই প্লাস একদম নট পর্যন্ত কেটে দিয়ে যা আছে ভার্বের থেকে লেখা শুরু করব। তো লেখা আছে কি, রিড প্রপারলি
রিড প্রপারলি, এবং কমার পরিবর্তে আমরা কি লিখবো, অর লিখবো। ঠিক আছে, ওই সময় লিখতাম ইফ, শুধু ইফ থাকলে লিখতাম এন্ড। আর এখন যেহেতু ইফ এর সাথে নট আছে অথবা আনলেস কথাটা এখানে যদি থাকতো, আনলেস আনলেস কথাটা থাকতো, আমরা কি লিখবো, অর লিখবো। আর বাকি যা আছে এই দিকটা তা লিখবো উইল নট পাস ইন দা এক্সাম। এবং সিম্পল সেন্টেন্স করার সময় আমরা যখন সিম্পল করছিলাম বাই যুক্ত, শুধু সরি ইফ যুক্ত, তখন আমরা বাই লিখতাম। কিন্তু এখন তো ইফ না, ইফ এর সাথে নট আছে অথবা অর আছে, এই ধরনের করতে হলে প্রথমে আমরা লিখতে হবে উইদাউট। কি লিখতে হবে, উইদাউট, তারপরে যে ভার্ব আছে ভার্বের সাথে আমরা লিখতে হবে কি আইএনজি, উইদাউট রিডিং, উইদাউট রিডিং প্রপারলি, কমা ইউ উইল নট শাইন, sorry you will not pass in the exam। আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে ইফ প্লাস ইফ এর সাথে নট কিংবা আনলেস যুক্ত যে শব্দ থাকে এটাকে কিভাবে কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সে করা যায়। ঠিক আছে, যদি ইফ এর সাথে নট থাকে বা আনলেস থাকে, কম্পাউন্ড করার সময় আমরা প্রথমে ইফ এর সাথে নট এটা কেটে দেব, আর কমার পরিবর্তে কি লিখবো, অর। আর সিম্পল করার সময় উইদাউট লিখবো, তারপরে ভার্বের সাথে আইএনজি লিখবো। তারপর একটা আছে আমাদের যে নিয়ম, যে টু ডট ডট টু, এই টি এখানে যে দুইটা ও আছে এটাকে আমরা কমপ্লেক্স করার সময় হয় সু, আর এখানে হবে দ্যাট, আর কম্পাউন্ড করার সময় হবে ভেরি এবং এন্ড। ঠিক আছে, তো আমরা মনে হয় এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে ব্যাপারটা কিভাবে। যেমন আমি যদি বলি হি ইজ টু উইক টু ওয়াক, এই যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা কি করব, প্রথমে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে হলে প্রথমে কি লিখতে হবে, হি ইজ, এখানে যে টু আছে টু এর পরিবর্তে কি লিখবো, সু, কমপ্লেক্স করার সময়। আর এই টু এর পরিবর্তে লিখবো দ্যাট। দ্যাট লেখার পরে যে সাবজেক্টটা, প্রথম যে সাবজেক্টটা আছে সাবজেক্টটাকে কপি করে এখানে লিখতে হবে। এখানে যদি কোনো পুরুষের নাম থাকে তাহলে হি হবে, মহিলার নাম তাহলে শি। আর যেহেতু সরাসরি প্রনাউন হি আছে আমরা হি লিখলাম। তারপরে এখানে যদি প্রেজেন্ট টেন্স অর্থাৎ এম, ইজ, আর এগুলো থাকে তাহলে এখানে কি হবে, ক্যান নট হবে। আর ওয়াজ ওয়ার তাহলে হবে কুড নট। ঠিক আছে, এটাই নিয়ম। আর যদি এটাকে আমরা সিম্পল করতে চাই, সিম্পল করতে হলে কি করতে হবে, প্রথম হি ইজ, এখানে টু অথবা সু এর পরিবর্তে লিখবো কি, একটু মিস্টেক হয়েছে, এটা সিম্পল না, সেন্টেন্সটা প্রথম যে সেন্টেন্সটা এটা সিম্পল আছে, এটাকে আমরা কম্পাউন্ড করব। তো কম্পাউন্ড করতে হলে হি ইজ টু বা সু এর পরিবর্তে লিখবো ভেরি উইক, এবং এ দ্যাট অথবা এই টু এর পরিবর্তে লিখবো কি এন্ড, লিখার পরে সাবজেক্ট। আবার এদিকে প্রেজেন্ট টেন্স থাকলে সে প্রেজেন্ট টেন্স অর্থাৎ এম ইজ আর থাকলে লিখবো কি ক্যান নট, আর ওয়াজ কিংবা ওয়ার থাকলে লিখবো কি কুড নট। যেহেতু এখানে ইজ আছে আমরা কি লিখবো, ক্যান নট ওয়াক। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একটা টু থাকলে টু এর পরিবর্তে সু হবে, আর এই টু এর পরিবর্তে কি হবে, দ্যাট। আর সাবজেক্টটাকে কপি করে প্রথম লিখতে হবে, এখানে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, অর্থাৎ এম ইজ আর থাকলে ক্যান নট, ওয়াজ ওয়ার থাকলে হবে কি কুড নট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে আইটি নিয়ম, তাহলে শুধু টু ইন অর্ডার টু অথবা উইথ এ ভিউ টু। এখানে যে বললাম তিনটা আছে এ টু, অর্থাৎ এখানে এগুলোর পর সরাসরি ভার্বের এই যে প্রথম টু এগুলোর ভার্বের বেস ফর্ম ইন অর্ডার টু, এখানে উইথ এ ভিউ টু উদ্দেশ্য বুঝাইলে এটাকে যে আমরা এখানে কম্পাউন্ড করতে হবে না, শুধু কমপ্লেক্স করলে চলবে। আমরা এক্সাম্পল লিখতেছি, যদি বলি হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটাকে আমরা কি করব, এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব। তো কমপ্লেক্সে করার সময় আমরা কি করতে হবে, প্রথম যে সাবজেক্ট আছে হি লিখবো, ভার্ব লিখবো, লেখার পরে এই যে টু আছে এই টু এর পরিবর্তে আমরা কি লিখতে হবে, সুদেট লিখতে হবে, সুদেট লিখতে হবে। আর সুদেট লেখার পরে সবসময় যে সাবজেক্ট আছে সাবজেক্ট কপি করতে হয়, আমরা হি লিখে নিলাম। হি লেখার পরে যদি এখানে প্রেজেন্ট টেন্স হয় শুধু ক্যান, দেখো যখন টু টু দুইটা নিয়ম ছিল,
তখন আমরা ক্যান নট লিখতাম, অথবা সু এবং দ্যাট যদি আলাদা থাকতো তখন আমরা কি লিখতাম, ক্যান নট বা কুড নট। আর সু এবং দ্যাট যদি খুব মানে খুব ক্লোজলি কাছাকাছি থাকে, ক্যান নট কুড নট লিখতে হয় না, শুধু ক্যান বা কুড হয়। এখন যদি প্রেজেন্ট টেন্সে আমরা ক্যান লিখবো, এবং যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড লিখবো। যেহেতু দেখতেছি ভার্বের সাথে এস বেস আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে অবশ্যই কি হবে, ক্যান হবে। ঠিক আছে, হি ক্যান শাইন ইন লাইফ। এখানে এমন না হয় এখানে বারবার আমরা এখানে এই কেটে দিয়ে যদি ইডি হতো ওয়ার্ক, তাহলে আমরা এখানে কি করতাম, এখানে এই এই যে কি আছে ক্যানটা কেটে আমরা কুড লিখতে হতো। ঠিক আছে, তো আমি আশা করি সবাই বুঝতে পারছো যে টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু। ঠিক আছে, এই তিনটা যদি টু থাকে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করার সময় কি করব, সুদেট লিখবো টু এর পরিবর্তে, এবং সাবজেক্ট লিখবো। কিন্তু আমি আরেকটা एग्जांपल তোমাদেরকে দিচ্ছি যে একটু হয়তো তোমাদের কঠিন হতে পারে। এই উইথ এ ভিউ টু যে एग्जांपलটা, যে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ। এটাকে আমরা কমপ্লেক্স করব। এটাকে কমপ্লেক্স করতে হলে কি করতে হবে দেখো, একটু ব্যতিক্রম, যে উইথ এ ভিউ টু এমন একটা ফ্রেজ যার পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে, মুখস্থ রাখবো সবাই যে উইথ এ ভিউ টুর পরিবর্তে ভার্বের সাথে আইএনজি বসে। তো কমপ্লেক্স করার সময় কি করব, আমরা প্রথমে লিখবো হি কেম হিয়ার, এই যে সরি আমি লিখলাম না, উইথ এ ভিউ টু আছে, এই উইথ এ ভিউ টুর পরিবর্তে লিখবো কি সুদেট। সুদিত লিখলাম, তারপরে যে সাবজেক্ট আছে আমরা সাবজেক্ট এখানে হি লিখবো। এখন যেহেতু কেম আছে, কেম তো অবশ্যই পাস্ট টেন্স, আমরা সবাই জানি কামের পাস্ট ফর্ম কি কেম, এখানে আমরা কি ক্যান লিখতে পারি না, এখানে কি লিখবো, কুড লিখবো। তো আমরা যেমন এর আগের সেন্টেন্সে টু এর পরিবর্তে ওইটা লেখা আমরা বাকি অংশ লিখে ফেলেছি, এখানে কিন্তু এই যে লার্নিং আছে ভার্বের সাথে আইএনজি, এখন এই কুডের পরে লার্নিং লেখা যাবে না। ঠিক আছে, কেন লেখা যাবে না, কুড হলো একটা মডেল ভার্ব, এই আইএনজিটা কেটে দিয়ে শুধু বেস ফর্ম লিখতে হবে লার্ন, হি লার্ন ইংলিশ। আশা করি সবাই বুঝতে পারছো। যদি একটু কঠিন যে কি হয়, যদি উইথ এ ভিউ পরিবর্তে সু দ্যাট হয়, তারপর সাবজেক্ট লিখবো ক্যান বা কুড, কিন্তু হ্যাঁ যে যদি আইএনজি আছে আইএনজি কেটে কি লিখতে হবে, বেস ফর্ম লিখতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। তারপর একটা নিয়ম আছে আমাদের, এটা খুবই কমন, যদি শুরুতে আর্টিকেল এ অথবা আর্টিকেল এম থাকে, এই ধরনের সেন্টেন্সকে কিভাবে আমরা কি করব, কমপ্লেক্স সেন্টেন্সে করব। ঠিক আছে, যদি আমরা বলি যে a corrupted man can do anything against morality, এই সেন্টেন্সটাকে আমরা কি করব, প্রথমে কমপ্লেক্স সেন্টেন্স করব। তো কমপ্লেক্স করতে হলে যদি কোনো আর্টিকেল এ অথবা আর্টিকেল এন যদি শুরুতে থাকে এবং তার সাথে যদি একটা কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হলে প্রথম এই একটা আর্টিকেল লিখবো, এবং আর্টিকেলটা লিখতে হলে আসলে এখান থেকে অ্যাডজেক্টিভটা উঠে যাবে। ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভটা আমরা তুলে নেব। এখন দেখবো যে নাউনটা আছে, নাউনটাকে বাউল না কনসোনেন্ট দিয়ে, সো এটার উপর ডিপেন্ড করে আর্টিকেলটা বসবে। এমন না যে এখানে এ আছে এ বসাইতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম যেহেতু আর্টিকেল এখানে বাউল আছে কনসোনেন্ট আছে, লিখলাম কি এম এন। এম এন লিখার পরে দেখবো এই যে এম এনটা লিখলাম, এটা কি কোনো ব্যক্তি নাকি বস্তু, এটা যদি কোনো ব্যক্তি হয় তাহলে আমরা এখানে হু লিখবো। ঠিক আছে, আর এখানে যে ব্যক্তি ম্যান না থেকে পেন থাকতো, তারপরে পেন পেন্সিল বুক কোনো বস্তু থাকতো, আমরা হুই পরিবর্তে হুইস লিখতাম। ঠিক আছে, তারপরে অক্সিলারি ভার্ব, যেই আমরা সেন্টেন্সে যদি প্রেজেন্ট টেন্সে হয় আমরা অটোমেটিক ইজ লিখবো, আর পাস্ট টেন্সে হলে কি লিখবো, ওয়াজ। ওয়ার বা প্লুরাল লেখার কোনো ইয়া নাই, কারণ এখানে তার সেন্টেন্সটা কি সিঙ্গুলার। তাহলে কি আছে, এম এন হু ইজ, তারপরে যে অ্যাডজেক্টিভটা আমরা বাকি রাখছিলাম করাপ্টেড, এটা এখানে লিখবো is corrupted, লিখলাম। corrupted লেখার পরে আমরা বাকি যেটা আছে এটা লিখবো can do anything against morality। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি যে কিভাবে একটা শুধু আর্টিকেল এ কিংবা এন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। তারপরে আছে আর্টিকেল দা থাকলে যে নিয়মটা আমাদের, দেখো শুধু দা থাকলে, the poor people cannot eat balanced diet,
সুষম খাবার খেতে পারে না। এটাকে যদি কম্প্রেস করি, যদি আমাদের কি হয়, আমাদের যদি কি হয় আর্টিকেলটা দা থাকে, ঠিক আছে, আর্টিকেল দা থাকলে আমরা প্রথমে লিখবো কম্প্রেস করার সময় দোজ, তারপরে লিখবো দোজ হু আর, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স হলে আর এবং পাস্ট টেন্স হলে ওই ওয়ার, এটা আমরা সবাই বুঝি। সো দোজ হু আর লিখবো বাকিটা জাস্ট, ঠিক আছে। ফর পিপল, দোজ হু আর পুর পিপল, অথবা আমরা এখানে এখানে পিপলটা দিলাম না, শুধু শুধু দেখি দোজ, শুধু দা আছে, দোজ হু আর পুর লেখার পর আমরা কি লিখবো, ক্যান নট ইট ব্যালেন্স ডাইট, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি আমরা। অর্থাৎ প্রথমে যদি কি থাকে, দা থাকে, এটা কমপ্লিট করার সময় এই দায়ের পরিবর্তে দোজ হু আর লিখবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এবং আমরা সর্বশেষ আরেকটি নিয়ম শিখিয়ে দিচ্ছি, তা হলো যদি হেলথ ইজ ওয়েল, এই ধরনের সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করার সময় কি করব, প্রথমে মাঝখানে যদি কোনো বি ভার্ব থাকে, দুই থেকে দুইটা নাউন থাকে, প্রথম লাগবো ইট ইজ, ইজ থাকলে ইজ, ওয়াজ থাকলে ওয়াজ, বেশিরভাগ ইজ থাকে, ইজ, তার প্রথম নাউনটা ইট ইজ হেল, তারপরে হচ্ছে আমরা এখানে যেহেতু বস্তু আছে কি লিখবো, হুইচ, আবার ইজ লাগবে হুইচ ইজ অয়েল, ঠিক আছে। এবার তুমি আরেকটি করতে পারো যে মানি ইজ হানি, ইট ইজ মানি, হুইচ ইজ হানি, ঠিক আছে। তো আজকে ক্লাসে আমি বুঝাইলাম যে কিভাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যে তোমাদের বোঝানোর জন্য যে কিভাবে খুব সহজে শর্টকাট টেকনিকে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পারিজন চিনা যায়, তারপর এটা ডেফিনেশনটা এবং কিভাবে পরিবর্তন করা যায়। আশা করি যে নিয়মগুলো পড়েছি এই নিয়মগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, পড়ো, এবং তোমাদের যে কোড বইগুলো আছে বা তোমাদের গাইড আছে, বিভিন্ন কোড প্রশ্ন আছে, এক্সারসাইজ আছে, ওইগুলো যদি করো, এগুলো তোমাদের চোখের সামনে পড়বে, এক্সারসাইজ করবে, করলে আশা করি তোমাদের সিম্পল কমপ্লেক্সে বেশি সমস্যা থাকবে না। আর যদি তোমাদের সমস্যা থাকে, আমার ক্লাস করার পর যদি কারো সমস্যা থাকে, আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস ছাড়া হয়, ইউটিউব চ্যানেলে কমেন্ট করবা, অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে ওই পেজে জানাইবা বা ইনবক্স করবা, অথবা আমার যে কন্ট্যাক্ট নাম্বার যে কোনো ইয়ে আছে আমাদেরকে ইনফর্ম করবা, চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার জন্য। এবং সবাই আমার চ্যানেলটাকে সবাই যারা ক্লাসটা নতুন দেখতেছি বা দেখতেছে, যারা নতুন, তারা আমার ক্লাসটা সাবস্ক্রাইব করবা, অথবা শেয়ার করে দিবা ভিডিওটা, যে সবাই দেখতে পারে। আর সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।